আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অধিকাংশ এলাকা। শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। অফিসগামী ও সাধারণ মানুষের দুর্ভোগ ছিল চরমে। বৃষ্টির কারণে অনেক সড়কে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। নগরবাসী জানিয়েছে, বারবার জলাবদ্ধতা নিরসনে আশ্বাস দেওয়া হলেও ভোগান্তি কমেনি জনগণের। শফিকুল আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। এটি কোনো প্রত্যন্ত গ্রাম নয়। এই দৃশ্য দিনভর দেখা গেছে তিলোত্তমা ঢাকায়। টানা বর্ষণের কারণে সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল থেকে রাজধানীর জনজীবন ব্যাহত হয়। প্রধান সড়ক ও অলিগলির অনেক অংশ পানিতে তলিয়ে যায়। বনানী, বিজয় সরণি, কারওয়ান বাজার, শান্তিনগর, ধানমন্ডি ২৭, নিউ মার্কেট, গ্রিন রোড, মতিঝিল, শেওড়াপাড়া, কাজীপাড়া সহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান পানি জমে যায়। এ সময় জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা পড়েন চরম দুর্ভোগে। সেই সাথে রাস্তায় গাড়ি বিকল হয়ে আটকে পড়ায় ভোগান্তি ছিল চরমে। অফিস যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম, এখন সেই 2 ঘন্টার বেশি হয়ে গেল, 2.5 ঘন্টা ধরে এখন এই রাস্তার মধ্যে পুরাপুরি খালি দোয়া পড়ছি যে যাতে গাড়িতে অ্যাটলিস্ট পানি না ঢুকে, নাহলে গাড়ি বন্ধ হয়ে গেলে আরো বেশি দুর্ভোগ পড়ে যাব। এখন বৃষ্টিও কমছে না। আমি সকালে 9টা থেকে এখানে আছি, এখন বোধহয় 1টা বাজে। আমরা এয়ারপোর্ট গেছিলাম, তো আমাদের যাত্রী বাহিরে যাবে, তো আসার পথে 10 নম্বর পর্যন্ত আসতে পারছি। টানা বৃষ্টিতে রাজধানীর এমন দৃশ্য হরহামেশা ধরা পড়ে, তবে নিরসনে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন নগরবাসী। এখানে 3-4টা হাসপাতাল আছে, আপনার এই রোগী নিয়ে যাইতে যাইতে তো হাসপাতালের রোগী গাড়িতে বসে মারা যায়। যত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজে কাজ হয় বা সিটি কর্পোরেশনের কাজ হয়, কোনো সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমরা প্রজেক্টে পাই না। এই যে দেখেন আজকে যে দুর্ভোগ, আজকে যে মানুষের অসুবিধা, এটা তো সিটি কর্পোরেশনের জন্য হচ্ছে। অপরিকল্পিত নগরায়ণ হওয়ার কারণে আজকে এই অবস্থা। এটা আমার মনে হয় না শহরে এটা কোনোদিন কেউ ঠিক করতে পারবে। অপরিকল্পিত নগরায়ণ ও সংশ্লিষ্টদের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বারবার জলমগ্ন হয়েছে রাজধানী ঢাকা, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। রাজধানী ঢাকার মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া থেকে শুরু করে অভিজাত বনানী এলাকা, সর্বসাধারণের প্রত্যাশা সরকার সঠিক পদক্ষেপের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তৌফিকুল ইসলাম আশিক, আরটিভি, ঢাকা। বান্দরবানের সাঙ্গু নদী ও দোহাজারী, কুশিয়ারি নদীর মারকুড়ি এবং ফেঞ্চুগঞ্জ ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কিছু নদীর পানি কমতে শুরু করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট বিভাগ ও ভারতের আসাম, মেঘালয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে নতুন এলাকায় বন্যা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 48 ঘন্টা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আতিকা রহমানের রিপোর্ট। চট্টগ্রামে কিছু পয়েন্টে নদীর পানি কমে গেলেও বৃষ্টি অব্যাহত থাকা ও 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সাঙ্গু নদী, চট্টগ্রামের দোহাজারী, সুনামগঞ্জের কুশিয়ারা নদী, সিলেটের সোমেশ্বরী নদী, কলমকান্দা স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। অতি ভারী বৃষ্টিতে দেশের 12 জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বর্তমানে দেশের 3টি নদীর 5টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর ফলে প্রায় 5টি জেলার নিম্নাঞ্চল এখনও বন্যা কবলিত আছে। তবে এর দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবন, কক্সবাজার জেলার মাতামুহুরী নদী অববাহিকার পানি ইতিমধ্যে বিপদসীমার নিচে নেমে গেছে। আগামী 72 ঘন্টা এবং পরবর্তী সময়ে বর্তমানে যে আমরা সক্রিয় মৌসুমী বায়ুজনিত কারণে বিদেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যা পরিস্থিতি বা নদ নদীর পানি বৃদ্ধি লক্ষ্য করছি, তা কিছুটা স্তীমিত হয়ে আসতে পারে। আগামী 2 দিনে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কয়েকটি নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফেনী, খাগড়াছড়ি এবং উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, উত্তরাঞ্চলীয় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলা তিস্তা ধরলা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আগামী 24 থেকে 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় এবং উত্তরাঞ্চলীয় অববাহিকায় বৃষ্টিপাতের তীব্রতা আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদরা জানালেন, আগামী 48 ঘন্টা ঢাকাসহ 4 বিভাগে ভারী বৃষ্টিপাত হবে। ঢাকায় সর্বোচ্চ 97 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে যে ভারী বা অতি ভারী বৃষ্টির যে এটা আরও 48 ঘন্টা আমরা আশঙ্কা করছি। তবে দক্ষিণাঞ্চল বৃষ্টিপাতের ভারী বৃষ্টি কমে আসছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্ক সংকেত জারি করেছি। পরবর্তী 24 ঘন্টা তো বৃষ্টিপাত থাকবে, তবে এ সময় কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা কমে আসবে। দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে 132 মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টি হবে। আতিকা রহমান, RTV, ঢাকা। অতিবৃষ্টি থেকে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি। এর আগে সচিবালয়ে এক বৈঠকে ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে 2টি আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। ভারী বৃষ্টি ও উজানের ঢলে পার্বত্য জেলায় পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বান্দরবানে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভারী বৃষ্টিতে পানি জমে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এদিকে এক সপ্তাহ ধরে দুর্বিষহ জীবন পার করছেন কক্সবাজারে প্রায় 2.5 লাখ মানুষ। বৈরী আবহাওয়ার কারণে 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ভাসছে পার্বত্য বান্দরবান। দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বাড়ছে মানুষের হাহাকার। জেলার প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জেলা শহরের পানিবন্দী এলাকার প্রতিটি ভবনের নিচতলা পানিতে ডুবে আছে। এতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী মানবেতর দিন পার করছেন। কোনো আর্থিক সাহায্য কিছু পাইতেছি না। এখন আমরা এখানে আছি, বাসায় গেছি, যাই আবার দেখি সব শেষ। পানি প্রথম কম ছিল, এখন পানি হঠাৎ করে বেড়ে গেছে। ভারী বৃষ্টিতে আবারও ডুবে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। সড়কে পানি ওঠায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এতে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘর থেকে বেরিয়ে খেলতেও পাচ্ছি না, প্রাইভেটেও যেতে পাচ্ছি না, অনেক পানি আর বৃষ্টির পড়তেছে। মসজিদে সব জায়গায় রাস্তাঘাটে পানি, কোনো খাদ্য খারাপ হচ্ছে না। জেলার বাঁশখালীতে 2 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। চট্টগ্রাম বাঁশখালী সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন আছে। রাঙামাটির বাঘাইছড়িতে পানি ধীরগতিতে কমলেও কয়েকশো পরিবার এখনও পানিবন্দী আছে। পানি কমছে খাগড়াছড়িতেও। 3 দিন ধরে পানিবন্দী আমরা সরল জালিয়াঘাটা বাসিন্দারা। আমরা এখনো পর্যন্ত সহযোগিতা পাইনি। শতকরা 85 জন লোক পানিবন্দী, এরা খাবার তো নাই। বন্যায় টানা 7 দিন ধরে দুর্বিষহ দিন পার করছেন কক্সবাজারের 2.5 লাখ মানুষ। জেলা সদর, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে আছে। বেশি কষ্টে মানুষ, আমরা নৌকা নিয়ে অনেক কষ্ট করে বের করছি। বেগুন ডুবি যাই গই এরা আর তো মাছ উড়াছুর একটা নৌকা নাই। আস ওয়ালার গাতুয়ারি না ডুফিয়াটার কিছু নাই, এক গালা গালা পানি আস করে হড়া গরসল হড়া কি হড় হন্নের। হবিগঞ্জ সদরের কালীগঞ্জে 25টি গ্রামের 50,000 মানুষ পানিবন্দী আছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে থাকা বানভাসীরা। জেলায় 1500 হেক্টর আউশ ধান ও শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। বাড়ি ঘরে পানি উঠছে, আমরা গরু বাছুর ছাগল মানে জানে যা আছে আমরা বাড়ি ঘর উষা শাক গায়ে জমি আমরা পানির তলো। আমাদের চাউল ডাল অনেক কিছু মাদ্রাসার ভিতরে ছিল, যেখানে রান্না করা হয় ওইখানে ছিল, সবকিছু পানির নিচে বর্তমানে। ভারী বৃষ্টি না হলেও সুনামগঞ্জের সুরমা নদীর পানি 2টি পয়েন্টে 10 সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে টানা বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ সব শ্রেণীর মানুষ। নাদিরা সুলতানা, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার আইনি সুযোগ নেই, দণ্ডিত হিসেবে গ্রেফতার হয়েই আসতে হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গণমাধ্যমে দেওয়া শেখ হাসিনার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে আরও বেশ কয়েকটি নতুন মামলায় শেখ হাসিনা আসামি হচ্ছেন বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। GM মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ডিসেম্বরে দেশে ফিরছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আদালতে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হবেন তিনি। আহ্বান জানিয়েছেন নির্বাসনে থাকা তার দলের নেতাদেরও। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক এক গণমাধ্যমের সাক্ষাৎকারে দেশে ফেরার এমন সময় বেঁধে দিয়েছেন শেখ হাসিনা। অথচ জুলাই অভ্যুত্থানে প্রায় 1400 মানুষকে হত্যা এবং 20,000-এর বেশি মানুষকে আহত করার মামলায় রয়েছে মৃত্যুদণ্ড। বিচারাধীন আরও বেশ কয়েকটি। এমন পরিস্থিতিতে তার দেশে ফেরাটা কতটা বাস্তব, এ নিয়ে দুপুরে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি ভারতে নির্বাসনে, ভারত সরকার তাকে দিতে পারে, ভারত সরকার তাকে নাও দিতে পারে, দিলে সরকারকে দিতে হবে। সো এখানে আইনগত উনি এসে আত্মসমর্পণ করবে এরকম আইনগত সুযোগ নাই। এ সময় গুম খুনের আরো বেশ কয়েকটি নতুন মামলায় শেখ হাসিনা ও তার দলের ঊর্ধ্বতন নেতারা আসামি হচ্ছেন বলে জানান তিনি। সারা বাংলাদেশে যে গুম খুন হয়েছে, তো সেখানেও কিন্তু তার দায় আছে। গুমের অনেক মামলায় তিনি আসামি হবেন। আর আসলে আওয়ামী লীগের ধরেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মধ্যে ইতিমধ্যে তো দেখছেন আমাদের অনেকের বিরুদ্ধে বিচার। আরো বলেন, দল হিসেবে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ায় শিগগির আওয়ামী লীগের বিচারও শুরু হবে। আওয়ামী লীগ দল হিসেবে তারা যে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত, এই বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ আছে। আমাদের তদন্ত সংস্থা তদন্ত করছে, প্রাথমিক সংশ্লিষ্টতা পাচ্ছে। এদিকে সম্প্রতি তদন্ত শেষ হওয়া শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলাতেও প্রধান আসামি শেখ হাসিনা। 21 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেবে প্রসিকিউশন। GM মাহমুদ, RTV, ঢাকা। দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদ প্রাঙ্গণে শায়িত হলেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি, স্পিকার ও বিভিন্ন রাজনৈতিক দল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিস্তারিত অভি আরিফের রিপোর্টে। শেষবারের মতো কফিনে করে দীর্ঘদিনের কর্মস্থল জাতীয় সংসদ প্রাঙ্গণে এলেন সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দক্ষিণ প্লাজায় রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন তিনি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য সহ আরও অনেকে। বিএনপি নেতারা বলেন, তার মতো বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদের শূন্যস্থান কখনো পূরণ হবে না। দলের প্রতি তার একাগ্রতা, নিষ্ঠতা ও ত্যাগের কথা স্মরণ করেন নেতারা। একজন অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি ছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদীর একজন বড় সৈনিক ছিলেন, বিশ্বাসী ছিলেন এবং যার জন্য উনি কাজ করে গেছে। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর 4:15টায় মারা যান। তার বয়স হয়েছিল 94 বছর। রাষ্ট্রীয় ও দলীয় আনুষ্ঠানিকতা শেষ সংসদ প্রাঙ্গণেই তাকে শায়িত করা হয়। অভি আরিফ, RTV, ঢাকা। সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়েছে। বিকেলে সংসদ অধিবেশনে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে এই শোক জানানো হয়। পরে মোনাজাত শেষে সাবেক এই স্পিকারের প্রতি সম্মান জানিয়ে অধিবেশন মুলতবি করা হয়।
এর আগে জমিরুদ্দিন সরকারের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা সহ সংসদ সদস্যরা। এতে ডাক্তার শফিকুর রহমান বলেন, মজলুম নেতাদের জন্য বিনা খরচে আইনি লড়াই করেছেন তিনি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যায় ও গণতন্ত্রের ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্পিকার বলেন, তার মৃত্যুতে জাতি এক মহান সন্তানকে হারালো। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। কতগুলো বিষয়ে তিনি একেবারে আপোষহীন ছিলেন। সেই বিষয়গুলো ছিল যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, যার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনো অভিযোগ শুনতে পাইনি। জাতি এক মহান সন্তানকে হারালো। এদিকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একদিনের এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে রিজভী বলেন, দেশের সমকালীন জাতীয় এক সমন্বিত ইতিহাস তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন অভিজ্ঞতার আলোকে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের অসামান্য অবদান ছিল বলেও জানান রিজভী। পাশাপাশি আমি সারা দেশে শোক দিবস পালন করা হবে। শোক দিবস এদেশের প্রত্যেকটি স্বাধিকারের আন্দোলন, স্বায়ত্ত শাসনের আন্দোলন, অধিকারের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, আইনি লড়াই, কোনোটাতেই তিনি পিছ পা হননি। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিনের কর্মসূচি ঘোষণা করছে। আগামীকাল সারা দেশব্যাপী, ঢাকা সহ সারা দেশের শোক দিবস পালন করা হবে। দেশের মানুষের স্বার্থ ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে IMF এর সাথে কাজ করবে সরকার, এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে IMF কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না। ফ্যাসিস্ট আওয়ামী আমলে IMF এর সাথে হওয়া ঋণ চুক্তিতে জনগণের স্বার্থ সুরক্ষিত হয়নি বলেও জানান মন্ত্রী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রী আরও বলেন, IMF এর পঞ্চম ও ষষ্ঠ কিস্তি নিয়ে ভাবছে না সরকার। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে ভিসা নীতির পরিবর্তন প্রয়োজন, ফলে দেশে বিনিয়োগ বাড়বে। প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি, তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুজিব বর্ষের নামে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রায় 983 কোটি টাকা খরচ করা হয়েছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদ অধিবেশনে রংপুর 3 আসনের সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর এক বছরে শুধু খাবার বিলি হয়েছে 35 কোটি টাকা। অতীতের মতো কারো পক্ষে আর ব্যাংক দখলের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় কোনো আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে না। এ সময় যোগ্যতার ভিত্তিতে BSEC-তে নিয়োগের ফলে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, গত 5 বছরে শেয়ার বাজারে যতটা উন্নতি হয়নি, নতুন কমিশনের অধীনে তা 2 মাসেই হয়েছে। এছাড়াও যুক্তরাজ্য ও হংকং সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা ইতিমধ্যেই বাংলাদেশে এসেছেন বলেও জানিয়েছেন তিনি। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি
91,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। রাষ্ট্রীয় মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটক বিক্রির কোনো ইচ্ছে সরকারের নেই, বরং সেটি আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী এমপি সানজিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। টেলিটক না থাকলে অন্যান্য অপারেটররা ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করবে জানিয়ে মন্ত্রী বলেন, অব্যবহৃত ডাটা বা অর্থ মেয়াদ শেষেও কেটে না নেয়ার বিষয়ে আলোচনা চলছে। এই সময় ইউনিয়ন পর্যায়ের ডাকঘরগুলোকে আধুনিকায়ন করার কথা জানিয়ে তিনি বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে ইন্টারনেট সার্ভিস ব্যবস্থাও করা হচ্ছে সেখানে। টেলিটককে আপগ্রেড করতে গেলে আমাদের টাকা পয়সা দরকার। আলোচনায় তো আমরা চেষ্টা করছি বাড়ি থেকে ফান্ড এনে টেলিটকে কীভাবে আপগ্রেড করা যায়, কারণ টেলিটকে আপগ্রেড করতে পারলে অন্য যারা অপারেটর রয়ে গেছে তারা একটু কেয়ারফুল থাকবে। তা না হলে আমরা যদি বাজারে না থাকি, টেলিটক বাজারে না থাকলে অন্যান্য অপারেটরগুলি তার ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিবে। শুধু খাদ্য উৎপাদন নয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশের কৃষি ও খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাতিসংঘের 50 বছরের অংশীদারিত্ব উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আগামী 5 বছরের মধ্যে বিশ্ববাজারে মাংস রপ্তানি করা হবে বলেও জানান। 1973 সাল থেকে বাংলাদেশে 380টিরও বেশি কারিগরি সহায়তা প্রকল্প বাস্তবায়ন করেছে জাতিসংঘের FAO। এতে সংস্থাটির বিনিয়োগ রয়েছে 420 মিলিয়ন মার্কিন ডলারের বেশি। একটা দেশে পেস্টিসাইড আমদানি করার আগে কোন ধরনের কোয়ালিটি কন্ট্রোল করা উচিত, আমদানি করার পরে ল্যান্ডিং পোর্টে কি ধরনের কোয়ালিটি কন্ট্রোল করা উচিত, এটা অনেক কিছুর ভিতরে সুগম করে সাথে আছে। একদিনের সফরে আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে 2টি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথাও রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী থেকে সর্বস্তরের মানুষ। বরিশাল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সরকার প্রধান হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী সোমবার সকাল 6:30টায় ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে শুরুতেই গৌর নদীর বাটাজোর ও নগরীর বধ্যভূমি সংলগ্ন এলাকায় পৃথক 2টি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে ঘিরে গোটা দক্ষিণাঞ্চলের মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ লোক রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে বরিশালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো। মাননীয় প্রধানমন্ত্রী বরিশালে বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, সেই হারিয়ে যাওয়া পরিবেশকে ফিরিয়ে আনার জন্য একটি মহৎ উদ্যোগ। বরিশালে দেখেন একটি স্টেডিয়াম রয়েছে, এখানে দীর্ঘদিন খেলা হয় না, দ্রুত এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া উচিত। প্রধানমন্ত্রীর এ সফর বরিশালের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান সহ অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মত দলীয় নেতা সহ বিশিষ্ট জনদের। যাওয়ার আগে উনি সবকিছু দিয়ে দিচ্ছে সেই এলাকায়, আমাদের 6 লেন, আমাদের রেল লাইন, আমাদের ভোলা বরিশাল সেতু। আমরা বরিশাল জেনারেল হাসপাতালকে 250 কোটি উন্নতি করার মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে দাবি, সে দাবি করছি। পোলার গ্যাসটা যদি আমরা পাই, পোলার ব্রিজটা যদি হয়, তবে আমাদের এই জায়গায় ভারী ইন্ডাস্ট্রি হবে, আমাদের ইপিজেড হবে, অনেক ব্যবসায়ীরা উৎসাহিত হয়ে আসবে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের কথা জানিয়েছে প্রশাসন। এসএসএফ এর দেওয়া সমস্ত নির্দেশনা, পরামর্শ সবকিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং আমরা আশাবাদী আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আমরা খুব সুন্দর একটি প্রোগ্রাম আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সরকার প্রধানের এ সফর শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং বরিশাল বিভাগে সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বরিশালবাসীর। সুলাইমান কবির, RTV।
এবারে আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। অ্যান্টিবায়োটিক মুক্ত মাংস উৎপাদনকারী রঙিন মুরগির জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগে আয়োজিত অনুষ্ঠানে গবেষণাটির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। দীর্ঘ 15 বছরের গবেষণায় নতুন একটি রঙিন মুরগির জাত উদ্ভাবন করেছেন। এই জাতের মুরগি 62 সপ্তাহে 205টি ডিম দিতে সক্ষম। চমৎকার খাদ্য রূপান্তর দক্ষতার পাশাপাশি অ্যান্টিবায়োটিক মুক্ত নতুন জাতটির মাংস উৎপাদন ক্ষমতা বেশি। ফলে খামারিরা নিরাপদ মুরগি সরবরাহের মাধ্যমে লাভবান হচ্ছেন। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এই পুরো গবেষণা প্রকল্প পরিচালিত হয়েছে। ঢাকার একটি উন্নত গবেষণাগারে এই মুরগির মাংস পরীক্ষা করা হয়। পরীক্ষায় মাংসে কোনো অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পাওয়া যায়নি, ফলে এটি সম্পূর্ণ নিরাপদ। বর্তমানে মাঠ পর্যায়ে এর ব্যাপক সাড়া মিলছে। বাজার চাহিদার কারণে অনেক খামারি নির্ধারিত 50 দিনের পরিবর্তে 10 থেকে 12 সপ্তাহ পর্যন্ত এই মুরগি পালন করছেন। এরপর প্রতি কেজি 700 টাকা পর্যন্ত উচ্চ মূল্যে বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। বিশ্বকাপে অংশ নেওয়ার 16 দিন পরই না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণ আফ্রিকার 25 বছর বয়সী উদীয়মান মিডফিল্ডার জেরেড অ্যাডামস। চলতি আসরে দেশের হয়ে গ্রুপ পর্বের 3টি ম্যাচে অংশ নেয়া মামেলোদি সানডাউন্সের এই ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আফ্রিকার ক্রীড়াঙ্গনে। তবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে নয়, ম্যাচ খেলে 2 গোল করা এই মিডফিল্ডারের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।